রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা, বললেন প্রযুক্তি উপদেষ্টা। পাশে থাকার আশ্বাস রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশনের। অর্থাভাবে কেউ আইনি সহায়তা থেকে বঞ্চিত হবেন না, জানালেন প্রধানমন্ত্রী। সব নাগরিকের সুবিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। দেশের জঙ্গি বলে কিছু নেই, সাফ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমিত আকারে থাকার দাবি তথ্য উপদেষ্টার। কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি। এবং ভয়াল 29 এপ্রিল, আজ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান 1.5 লাখ মানুষ। মৃত্যুপুরীতে পরিণত হয় দক্ষিণ পূর্ব উপকূল। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাভেদ কারদার। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখল বাংলাদেশ। 1 দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হলো। কবির খানের তোলা ছবিতে মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে শুরু হলো জ্বালানি লোডিং। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। 2023 সালের সেপ্টেম্বরে রাশিয়া থেকে মংলা সমুদ্র বন্দরের মাধ্যমে দেশে ইউরেনিয়াম আসে। এতদিন সর্বোচ্চ সতর্কতায় রূপপুরেই সংরক্ষিত ছিল পারমাণবিক এ জ্বালানি। এর আগে কয়েকবার চুল্লিতে জ্বালানি ভরার দিন নির্ধারণ করেও আন্তর্জাতিক গাইডলাইন মেনে নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় তা সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম 235 প্রবেশ করানোর কাজ শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি কেবল একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয়, রূপপুর বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আমরা কিছুদিন যাবৎ এই নিউক্লিয়ার প্ল্যান্টের কাজ করছিলাম। উনি বলেছিলেন সেফটি সিকিউরিটিকে রেখে যত তাড়াতাড়ি পারি আমরা এই নিউক্লিয়ার প্ল্যান্টকে। রূপপুর কেন্দ্রে মাত্র 1 গ্রাম ইউরেনিয়াম দিয়ে 24,000 ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রথম ধাপে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে মিলবে 300 মেগাওয়াট বিদ্যুৎ, যা আগামী আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে যুক্ত হবে। সবকিছু ঠিক থাকলে সামনের বছরে এই ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। Сегодня знаменательный день в развитии сотрудничества России и Бангладеш в атомной энергетике. $12.5 বিলিয়ন বেশি ব্যয়ের এই মেগা প্রকল্পে প্রায় $11.5 বিলিয়ন এবং সম্পূর্ণ কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো পদ্মাপাড়ের জনপদ। পাশ দিয়ে বয়ে চলা পদ্মাই এই প্রকল্পের কুলিং সিস্টেমের বড় উৎস। একদিকে পদ্মার জলধারা, অন্যদিকে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি। সব মিলিয়ে এই রূপপুরই দেশের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় উৎস। আর এর মধ্য দিয়েই রূপপুর থেকে রূপান্তরের বাস্তবতার গল্প চূড়ান্ত রূপ নিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, পাবনা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিগাচেভ। মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশীয় রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রেগরিচেভ খনিজ উপস্থিত ছিলেন। আইনি সহায়তা পাওয়ায় সকল নাগরিকের সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাভাবে কেউ যাতে এ থেকে বঞ্চিত না হন সেদিকে সরকার বিশেষ নজর দেবে বলে জানান তিনি। সকালে রাজধানীতে আইনগত সহায়তা দিবসের আলোচনায় এইসব কথা বলেন সরকার প্রধান। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রতিপাদ্য সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জেল জীবনের কথা উল্লেখ করে ভবিষ্যতে স্বচ্ছভাবে আইনি সহায়তা দেওয়ার কথা জানান আইনমন্ত্রী। 30 থেকে 35% মানুষ তারা জানেই না
কেন তারা কারাগারে আটক আছেন। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পুস্তিকা পড়ে কথা বলা না, এটা তার জীবন থেকে শিক্ষা নিয়ে কথা বলা। 18 মাস জেল খেটেছিলেন উনি। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিটি নাগরিকের আইনি সহায়তা পাওয়া নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনো একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিজেও কারাবরণ করতে হয়েছিল জানিয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই কাম্য নয়। রাষ্ট্রের কোনো নাগরিক অর্থের অভাবে আইনের আশ্রয় কিংবা ন্যায্য বিচার থেকে বঞ্চিত থাকবে, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই কাম্য বা প্রত্যাশিত নয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন উল্লেখ করে, আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার না থাকলে রাষ্ট্র মানবিক হয়ে উঠতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। দেশের প্রতিটি মানুষের পাশে রাষ্ট্র রয়েছে এমন বিশ্বাস স্থাপনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বঞ্চিত হয় বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা সহজ করা এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে শীঘ্রই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আর দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে এইসব বিমানবন্দরে নিরাপত্তা সেবা আরও বাড়াতে বাংলাদেশ পুলিশ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। জাতীয় সংসদ অধিবেশন টেবিলে উত্থাপিত প্রশ্ন উত্তর পর্বে এইসব কথা বলেন তারা। এদিকে কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্য চলাকালে বিরোধী দলের হট্টগোলে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। শহীদ পরিবারের লোক, শহীদ মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বলতে দেন। উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। ওয়াসার পানি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, ওয়াসার খারাপ পানি সরবরাহের খবরে তিনি কষ্ট পান। ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট এখন নিরাপদ পানি। বাংলাদেশকে বাঁচাতে এইসব নিয়ে নতুনভাবে সবাইকে ভাবতে হবে বলে জানান মির্জা ফখরুল। ডিপ টিউবওয়েলগুলো আমাদের যে ভূগর্ভস্থ পানির লেয়ারকে একেবারেই নিচে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কি একদিন হবে যে হঠাৎ করে ঢাকা শহরটা ধপ করে ধসে নিচে চলে যাবে? there is every possibility. It's a question of survival, not উন্নয়ন। বেঁচে থাকার প্রশ্ন, এটা আমার অস্তিত্বের প্রশ্ন। আমাদের ফোকাসটা এখন থেকে হবে সারফেস ওয়াটার ব্যবহার করার, নট ডিপ টিউবওয়েল ওয়াটার। দেশে জঙ্গি নেই বলে সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক ফায়দা হাসিলের শব্দটি হাতিয়ার হিসেবে ব্যবহার হতো। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন। বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইমদাদুল হক খানের রিপোর্ট।
রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংস্থার মহাপরিচালক বলেন, দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে এই বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বাহিনীর ১৬ জন জীবন দিয়েছে। সরকার প্রদত্ত যে কোনো দায়িত্ব দক্ষতার সাথে পালন করতেও আমাদের এই বাহিনী সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি রক্ষায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে আমাদের ১৬ জন বীর সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। বাহিনীতে আরও ১০,০০০ সদস্য নিয়োগ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। দেশের সমুদ্র নদ নদী বেষ্টিত উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এই বাহিনীর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করে প্রায় ১০,০০০-এ উন্নীত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি বলে কিছু নেই। ফ্যাসিবাদ আমলে এই শব্দটাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো। আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশে বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। অল অন এ সাডেন পুরা ফোর্সকে উইথড্রয়াল করা যায় না। গ্রাজুয়াল আমরা উইথড্রয়ালের মধ্যে আছি। আপনারা দেখতে পাবেন খুব শিগগিরই মাঠ থেকে তাদেরকে ইনএড টু সিভিল পাওয়ার যেটা আছে সেটা খুব সীমিত সংখ্যায় নিয়ে আসা হবে। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির বিষয়ে অবগত নন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পক্ষ থেকে সেরকম কোনো চিঠি দেওয়া হয় নাই, তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। অন্যদিকে দেশে কিছু পরিমাণ জঙ্গি তৎপরতা আছে উল্লেখ করে নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই নিয়ে প্রশাসনের নীতিতে অতিরঞ্জন ও অবহেলার স্থান নেই বলেও জানান তিনি। এই সময় দেশে জ্বালানি তেলে পর্যাপ্ত মজুদ নিশ্চিতের পাশাপাশি অপতথ্য রোধের বিষয়ে হুঁশিয়ারি দেন জাহিদুর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এইসব কথা জানান তিনি। বিস্তারিত মফিউর রহমানের রিপোর্টে। সাপ্তাহিক ব্রিফিংয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। উগ্রতার অনেকগুলো সিগন্যাল ছিল, নাটক করতে দেব না। বর্তমানে কিছু পরিমাণে জঙ্গি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে এ নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে অতিরঞ্জিত করে প্রচারণা চালানো হতো। বর্তমান সরকার তা করবে না বলে জানান তিনি। বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে। আগের সরকারের সময়, মানে আমি ইন্টারিম কথা বলছি না, তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতা থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন। পরবর্তীতে যে সরকারের ইন্টারিমের সময় এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটা আরেকটা এক্সট্রিম। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করলেও অপতথ্যের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। শেখ হাসিনা এই দেশটাকে এত বাজে ভাবে রেখে গেছেন, এই সরকার সর্বোচ্চ চেষ্টা করলে আপনি দেখবেন সমালোচনার জায়গা তৈরি করছে। সরকারের কোনো ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আপনি পাবেন। জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি তাকে ওয়েলকাম করছি, কিন্তু প্লিজ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন না। এদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ফুয়েল পাস কার্যক্রম চালু থাকায় পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে দাবি করেন জাহিদুর রহমান। জ্বালানি তেলের মজুদ 27 এপ্রিল পর্যন্ত জানিয়ে রাখছি। ডিজেল 1,70,964 টন, অকটেন 44,483 টন, পেট্রোল 19,003 টন, ফার্নেস অয়েল 37,096 টন, জেট ফিউল 21,235 টন। আমাদের পাম্পে যে ভিড় ছিল সেটা যথেষ্ট কমে গেছে। ভ্যাকসিনের অভাবে একটি প্রাণও যেন না ঝরে তা নিশ্চিতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিরোধযোগ্য রোগে সরকারের অবহেলার জন্য কোনো একটা মৃত্যুও যেন না হয়, সেই চেষ্টা আমরা সর্বোচ্চ করব। সীমান্ত হত্যা শূন্যের কোটা নামিয়ে আনার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সীমান্ত হত্যা 75% হ্রাস পেয়েছে
আমরা চাই এটা পুরোপুরি জিরোতে আসবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবং অন্যান্য বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভারাজ আইসবস সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদের নির্বাচন এবং এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি পর্যবেক্ষণ রিপোর্ট বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। ভয়াল 29 এপ্রিল আজ। 1991 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়েছিল দেশের দক্ষিণ পূর্ব উপকূল। বিশেষ করে কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালী পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। 1,40,000 মানুষের প্রাণ কেড়ে নেওয়া সেই দুঃসহ স্মৃতির 35 বছর আজ। আমিনুল হক বাবুলের পাঠানো তথ্যে চিত্রে মিশেল বিনতে আনোয়ারের ডেস্ক রিপোর্ট। 1991 সালের 29 এপ্রিল ক্যালেন্ডারের পাতায় একটি তারিখ হলেও উপকূলবাসীর কাছে এটি জীবন্ত বিভীষিকা। সেই রাতের আধারে কিছু বুঝে ওঠার আগেই 240 কিলোমিটার বেগের বাতাস আর 35 ফুট উচ্চতার দানবীয় জলোচ্ছ্বাস ধেয়ে আসে জনপদে। মুহূর্তেই নিভে যায় কুতুবদিয়া ও মহেশখালীর প্রায় 1,40,000 মানুষের তাজা প্রাণ। 3.5 দশক পেরিয়ে গেলেও ক্ষত শুকায়নি। বছর ঘুরে দিনটি এলেই শোকের ছায়া নামে দ্বীপাঞ্চলে। তবে এই দীর্ঘ সময়ও কুতুবদিয়াবাসীর ভাগ্যে জোটেনি টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ। জোড়াতালির সংস্কার জোয়ারের ধাক্কায় ভেঙে যায় বারবার। ফলে বর্ষা এলেই নতুন করে শুরু হয় নোনা পানির আতঙ্ক। পানি বেশি হয়ে দিনের মাঝে দেখি গরু সল মানুষ মজগি দিন মনে গরু সলের নাম তুলি তুলি বেনা সকালে দেখে দেবে ঘুমারা। আমরা নিজেরাও মানি দহন করছি কাপড় সারা। 35 বছর পার হয়ে গেল, কিন্তু কুতুবদিয়ার বেড়িবাঁধ, উপকূলের টেকসই বেড়িবাঁধ এখনো হয়নি। এই বেড়িবাঁধের জন্য মানুষ সবসময় একটি টেকসই বেড়িবাঁধ দাবি করে আসছে। তবে জনপদের এই দীর্ঘদিনের হাহাকার নিরসনে এবার আশার বাণী শোনাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সি সাইডে পুরো 40 কিলোমিটার বেড়িবাঁধই স্থায়ী বেড়িবাঁধ হিসেবে এখানে নির্মিত হবে। 70 নম্বর পোল্ডারের একটা প্রকল্প আমরা প্রণয়ন করে সেটা আমরা দাখিল করেছি আমাদের পানি উন্নয়ন বোর্ডে। এটা তো বেড়িবাঁধটা পুরোটাই আমাদের হচ্ছে আমাদের প্রোটেকশন সহ একটা সুপার ডাই হিসেবে নির্মাণের জন্য আমরা প্রস্তাব করেছি। অস্থায়ী সমাধান নয়, কুতুবদিয়া ও মহেশখালীবাসীর চাওয়া নিরাপদ স্থায়ী বেড়িবাঁধ, যা শুধু জানমাল নয়, উপকূলের অর্থনীতিতেও খুলে দেবে নতুন সম্ভাবনার দুয়ার। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দেশজুড়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের 4 সমুদ্রবন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা এবং পায়রা 4টা সমুদ্রবন্দরকে আজকে সকাল 10টা থেকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। গভীর সাগরে যেসব মাছ ধরার নৌকা এবং ট্রলার রয়েছে তাদেরকে বলছি যে আপনারা উপকূলের কাছাকাছি চলে আসুন তাড়াতাড়ি, উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করুন। পরবর্তী 48 ঘন্টার মধ্যে প্রায় সব বিভাগেই কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বাতাসের গতিবেগ যদি বাড়ে 61 থেকে 80 কিলোমিটারের মধ্যে যদি অব্যাহত থাকে তখন সেক্ষেত্রে আমরা কালবৈশাখী সতর্কবার্তা দিই। সেই জন্য আমাদের 48 ঘন্টার জন্য সতর্কবার্তা দেওয়া। এদিকে দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সৃষ্টি অব্যাহত থাকায় আগামী 96 ঘন্টায় বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সতর্কবার্তা আমরা আগে থেকে দিয়ে আসছি এবং সেটা আমরা সাধারণত 96 ঘন্টার জন্য আপডেট দিয়ে থাকি। সেটা আজকেও আমরা 96 ঘন্টা বা
4 দিনের জন্য দিয়ে থাকি। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। চিটাগং ডিভিশনটা আমাদের পাহাড়ি এলাকা, সেখানে 1 দিন বা 2 দিন বৃষ্টি হলে মোটামুটি পাহাড়ের মাটিটা একটু নরম বা ভঙ্গুর, ভূমিধস হতে পারে এবং ভূমিধসের ফলে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদের জন্য সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঘন ঘন বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বর্ষণের এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। হাম ও এর উপসর্গে 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানাচ্ছেন মাহমুদা আক্তার। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গেল 24 ঘন্টায় নিশ্চিত হামে 3 জন এবং হাম উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া 6 জনের মধ্যে ঢাকায় 2, বরিশাল বিভাগে 2, রাজশাহীতে 1 ও সিলেটে 1 জন। আর নিশ্চিত হামে মারা যাওয়া 2 জন চট্টগ্রাম ও বরিশালে 1 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় হামের উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়। আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 32 জন। ঢাকায় স্থানান্তর করা হয়েছে 1 জনকে। 17 মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 925 জন। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 20 জন শিশুর। জ্বর থামেই না, পরে আমরা অনেক অ্যান্টিবায়োটিক দিচ্ছি, তারপরেও কমে না। তারপরে আমরা সরাসরি ময়মনসিংহ জ্বরপাড়া নিয়ে আসছি। নিয়ে আসার পরে ধরা পড়ছে যে বাবু হয়েছে কমে এইবারে আজকে 22 দিন ধরে শ্বাসকষ্ট বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে স্যারেরা দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, দেওয়ার পরে কোনো কাজ আসছে। এদিকে শিশুদের হাম থেকে বাঁচাতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মৃত্যু হামে যে কারণে হচ্ছে সেখানে শুধু এককভাবে হাম দিয়ে মৃত্যু হচ্ছে না। হামের মৃত্যু থেকে বাঁচতে হলে আমাদের যে আনুষঙ্গিক অপুষ্টি দূর করা, এটাও নিশ্চিত করতে হবে, যাতে নিউমোনিয়া না হয়, অন্য ডিজিজ না হয় সেটাও। অন্যদিকে গেল 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও 55 জন, আর ছাড়পত্র নিয়েছে 31 জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন 163 জন। এ নিয়ে বরিশাল বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছে 22 জন। এ রোগে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 120 শিশু। রামেক মিডিয়া মুখপাত্র ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার শঙ্কর কে বিশ্বাস এসব তথ্য জানান। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কুকরাদি খাল খনন কাজের উদ্বোধন করেছেন মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। দুপুরে টঙ্গিবাড়ি ধীপুর ইউনিয়নে মরিয়ালয় মোকামখোলা ব্রিজ হতে মুটুকপুর সিদ্ধেশ্বরী বাজার পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধনের পাশাপাশি গাছের চারাও রোপণ করেন আব্দুস সালাম আজাদ। এই সময় টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ছাড়াও এলাকার বিএনপি স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা কি করে দ্রুত গতিতে আমরা এই ঢাকার নিকটতম একটি স্থান যে টঙ্গিবাড়ি, আমরা এটাকে আধুনিক টঙ্গিবাড়িতে রূপান্তরিত করতে পারি, এই চিন্তা চেতনা তার মধ্যে আছে বিধায় আমি নিজে অনেকটা আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন প্রস্তাবের আড়ালে ইরান সময়ক্ষেপণের চেষ্টা করছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরান জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে আইনিভাবে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির এনপিটি পর্যালোচনা সম্মেলনে ইরানকে অন্যতম সহসভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে বাকবিতণ্ডায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওশি আলমের ডেস্ক রিপোর্ট। নতুন প্রস্তাবের আড়ালে ইরান সময়ক্ষেপণের চেষ্টা করছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কোনো আন্তর্জাতিক জলপথ কে ব্যবহার করবে তা ইরান ঠিক করবে, এটি কখনোই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইরান জাতিসংঘের সমুদ্র আইন মেনে চলতে আইনিভাবে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি।
অন্যদিকে চলতি বছর সেনাবাহিনীকে একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যেতে হবে বলে সতর্ক করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিনি একথা বলেন। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি পর্যালোচনা সম্মেলনে ইরানকে অন্যতম সহসভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে বাকবিতণ্ডায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গেও পূর্ণ সহযোগিতা করছে না বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ওয়াশিংটনের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা, বললেন প্রযুক্তি উপদেষ্টা। পাশে থাকার আশ্বাস রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশনের। অর্থাভাবে কেউ আইনি সহায়তা থেকে বঞ্চিত হবেন না, জানালেন প্রধানমন্ত্রী। সব নাগরিকের সুবিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। দেশে জঙ্গি বলে কিছু নেই, সাফ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমিত আকারে থাকার দাবি তথ্য উপদেষ্টার, কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি। এবং ভয়াল 29 এপ্রিল আজ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান 1.5 লাখ মানুষ। মৃত্যুপুরীতে পরিণত হয় দক্ষিণ পূর্ব উপকূল। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।